আবার সেই ঐতিহাসিক বীরভূমের পাঁচটা গ্রামের ঠিক একটা জমিদার বাড়ি ছিল, যেটা নিয়ন্ত্রণ ছিল 3টে জায়গা, টোটাল নিয়ন্ত্রণ করতে নেয়নি, 4টে জায়গা। তো তার এখানে যিনি প্রথম জমিদার ছিলেন তার আসল পরিচয়টা আগে দিই। তার নাম হচ্ছে এন.আর. চ্যাটার্জি, যিনি 1748 সালে ব্রিটিশ যে মানে ব্রিটিশ সাম্রাজ্য যখন ছিল, ব্রিটিশ রাজ ছিল, তার হাইকোর্টে বিচারপতি ইনি ছিলেন। তো তিনি এখানে জমিদারত্বের ভার পান এবং 4টে এরিয়া এনাকে কন্ট্রোল করতে দেওয়া হয়। তো তার মধ্যে ইনি যেখানে থাকতেন এটাই ছিল তার বাড়ি আর বিচারশালা, এটাই ছিল তার কোর্ট। এখানে সমস্ত কিছু ছিল, এক বিচারপতি উনিই ছিলেন, উনি সব কিছু করতেন। তো সেখানে চলে এসেছি, এখন প্রায় সেটা ধ্বংসপ্রাপ্ত, কিছুটা অস্তিত্ব রয়েছে এবং পুরো ছাদ পর্যন্ত যাওয়া যাচ্ছে, যেটা দেখে এলাম। তো বর্তমানে গেটে দাঁড়িয়ে আছে, আসুন ভেতরে দেখা যায়। বলছেন এই যে বাড়িটা, এটাই ছিল বিচারশালা এবং এন.আর. চ্যাটার্জি যিনি ছিলেন বিচারপতি, তারই এটা বাড়ি ছিল। তো তার নিদর্শন বলতে দেখাবো, আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। এই যে জমিদার বাড়িটা রয়েছে, সম্পূর্ণ ডিজাইনটা, স্ট্রাকচারটা, আর আপনাদের মেন বলেছিলাম একটা যে পুরনো রাজবাড়ি বা জমিদার বাড়ি যেগুলো রয়েছে সেগুলো মেন ভালোভাবে দেখতে ভালো লাগতো কি কি দেখে, ওই দেখুন গোলাকার স্তম্ভ। অন্যান্য যে রাজবাড়ি বা জমিদার বাড়িগুলো রয়েছে আপনাদের দেখিয়েছি, এখানে সেম ওই যে গোলাকার স্তম্ভগুলো রয়েছে, সেখানে জানালা বা বারান্দা যেটা আমরা বলি এখন, সেই বারান্দা উনি করেছিলেন স্ট্রাকচারটা। এবং যে জানালার মডেলগুলো রয়েছে এটা ফলস জানালা ছিল, এই সাইডটা ফলস জানালা, এগুলো অরিজিনাল ছিল। তো এইটা জানালাটা খুলবে না, কারণ এটা সিমেন্ট দিয়ে সম্পূর্ণভাবে রেডি করা হয়েছিল, সেম ডিজাইন শুধুমাত্র। ক্যামেরাম্যানকে সামনে আসতে বলবো। এখন এখানে একটা দুস্থ ফ্যামিলি রয়েছেন, এখানে থাকেন, যেহেতু ওনার বাড়ি ঘর কোনো কিছু নেই, উনি রিফিউজি, যার কারণে ওনাকে এখানে থাকতে দেওয়া হচ্ছে। এখানে জমিদারের যে বংশধর রয়েছেন, তো তিনি তাকে পারমিশন দিয়ে এখানে থাকার আশ্বাস দিয়েছেন। এখানে আমি পেয়েছি জেঠুকে আসতে বলবো। জেঠু নমস্কার, আপনার এখানে এসেছি, আপনার সাথে অনেকদিন পর পরিচয় হলো। তো এখানে তো আপনার এলাম, আপনার হেল্প পেলাম। আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে মদন দাস। আচ্ছা, কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে মানে এমনি পাঁচরাই বলে, কিন্তু যে পাড়াটায় বাস করি সেটা হচ্ছে বিভারপুর। সেটা বলো দাস, আচ্ছা, বৈষ্ণব দাস না রুই দাস? যিনি ছিলেন সেই সময় কি আপনি ছিলেন না আপনার আগের প্রজন্ম তখন? না না, আমরা যখন ছিলাম তখন আমাদের তো জন্মই নাই। আমি তো শুনলাম ওনার যে পোস্টটা ছিল অনেকটা হাই লেভেলে ছিল। উনি ব্রিটিশ সম্রাট, যখন ব্রিটিশ রাজ চলে আমাদের ভারতবর্ষে, তখন ব্রিটিশ রাজত্ব যখন চলছিল সেই সময় উনি হাইকোর্টে বিচারপতি ছিলেন। তো তিনি তো হাই র্যাঙ্কে ছিলেন। তারপর উনি এখানে বাড়ি করেন, ওনার মনস্তত্ত্ব এখানে বাড়ি করা হলো, বাড়ি করে এখানে বিচার করতেন। 4টে এরিয়া নাকি এনার দায়িত্বে ছিল। তো এখানে কি উনি বিচার করতেন? এটাই তো বিচার আচ্ছা, ইনার তারপর গোলাবাড়ি রয়েছে, তারপর কয়েকটা মন্দির, 16 মন্দির আছে নাকি, সেগুলো আপনি একটু দেখিয়ে দেবেন। আমরা একটু বাড়িটা দেখছি। হ্যাঁ, ক্যামেরাম্যান আসুন। এখন এই বাড়িটাতে রিফিউজি যিনি আন্টি রয়েছেন তিনি রয়েছেন এখানে, বাড়িটা দেখাচ্ছি। এবার ভেতরে গিয়ে কিভাবে কি প্ল্যানিং ছিল কি না, ভেতরটা কিভাবে করেছিলেন পুরোটাই দেখা যাবে, আসুন। কিন্তু সেইগুলো ধ্বংস হয়ে গেছে। এখন আমরা সিঁড়ি দিয়ে বয়ে উঠছি, সিঁড়িগুলো প্রায় মানে বলতে পারেন আস্তে কমজোরি হয়েছিল, প্রায় 350 বছর হয়ে গেছে বাড়িটা, তো তবু পর্যন্ত মজবুত রয়েছে। আর সেই সময় আপনার লোহা ছিল, বাট সেই পরিমাণে পাওয়া যেত না, মানে উত্তোলন করা হতো না। তো লোহা ছাড়া ঢালাই করা হয়েছিল, যে ঢালাইটা ছিল আপনার মাটি পুড়িয়ে, সেটাকে আমরা এখন এডভেস্টাস বলছি, টালি বলি। তো সেই টালির ঢালাই করা হতো। দেখুন, আমি ক্যামেরাম্যানকে আসতে বলবো, ওই যে ভেতরে আছে ওই সাইড দিয়ে দেখা যাবে পরিষ্কারভাবে সেটা। এখন এখানে আপনার পাতা বা অন্যান্য কিছু রয়েছে, যেগুলো এখানে যারা ডেকোরেটার্সের দায়িত্বে আছেন আর লোকাল যারা রয়েছেন, এখানে জায়গার অভাব রয়েছে, যার কারণে এখানে স্টক করে রেখেছেন, যাতে
বৃষ্টি না পেয়ে নষ্ট না হয়ে যায়। সেই কারণে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো উপরে শুধুমাত্র ডিজাইনগুলো, এবং এই দেখুন এডবেস্টাস যে এই সরি আপনার টালি যেগুলো রয়েছে, টালির উপরে ঢালাইটা দেখুন। আমরা ঢালাই করার জন্য এখন ম্যাক্সিমাম রড ইউজ করি, পলিথিন ইউজ করি, কিন্তু সেই সময় তো ছিল না। সেই সময় শুধুমাত্র আপনার টালি দিয়ে টালির ওপরে ঢালাই করা হতো। তো কি শক্তভাবে করা হয়েছে, সেটা 350 বছর বেঁচে আছে এখনো পর্যন্ত। বাড়িটা যদি পরিষ্কারভাবে সংরক্ষণ করা হয় আবার এখানে থাকা যাবে। এখন চরম মজবুত আছে, খালি প্লাস্টার করে দিলে এখনো পর্যন্ত এখানে থাকা যাবে। চারিদিকে বলবো রুমের যে কারুকার্যগুলো ছিল এখন তো ধ্বংস হয়ে গেছে, কিছু দেখানো যাচ্ছে না। এটাই ছিল মেন বিচারের স্টেজ, ফার্স্ট ফ্লোর। এখানে আপনার যারা আসামি থাকতেন বা বিচার চাইতে আসতেন তারা এই রুমে থাকতেন। ঠিক ক্যামেরাম্যানকে আসতে বলবো। এই যে জায়গাটা রয়েছে মেন স্পেসটা, এখানে উনি বিচার করতেন। এখানে টেবিল বা কোনো কিছু রাখা থাকতো, তো এইখানে উনি বিচার করতেন। দুই সাইডে জায়গা ছিল, গেটে উঠিয়ে আসামিদের ওখানে ওঠানো হতো, এবং যারা দোষ করতো বা ঝামেলা করতো তাদের ওখানে ওঠানো হতো, ওখান থেকে বিচারের এখানে আনতেন। দ্বিতীয়ত ক্যামেরাম্যানকে আসতে বলবো। এই যে ফ্লোর রয়েছে, স্তম্ভগুলো আপনারা তো বাইরে থেকে দেখতে পেলেন। স্তম্ভর এই যে এইটা ছিল বারান্দা, এখান থেকে এই যে গেট দিয়ে এন্ট্রি ছিল। যে জমিদার ছিলেন, সেই জমিদারের যারা কর্মী ছিল বা এখানে কাজ করতেন নিজেদের জন্য, যেখানে রান্না হতো, তো সেই এটা হচ্ছে এখন সেই ফ্রন্টে দাঁড়িয়ে রয়েছে রান্নাবাড়ি। কারুকার্যগুলো এখানে কিছুটা অস্তিত্ব রয়েছে, আমি দেখাতে বলবো। ঠিক আগে ক্যামেরাম্যানকে জুম করতে বলবো, জুম করে কারুকার্যগুলো দেখান। এখন এই কারুকার্য কোনোভাবেই সম্পূর্ণ করতে পারছে না, মানে এখন তো আপনার ডিজিটাল সময়, তো কাঁচ লাগিয়ে আর করে এই অস্তিত্বগুলো হারিয়ে ফেলছে। এই অস্তিত্ব এখন কেউই করতে পারছে না, যে অস্তিত্বগুলো কারুকার্যগুলো আগে ছিল। ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। ঠিক এই ফ্রন্ট গেটে এই যে রান্নাবাড়িটা ছিল, রান্নাবাড়ির যে গেটটা, এই গেটটা আমি ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। ঠিক উপরে গেটের যে কারুকার্যগুলো রয়েছে, কারুকার্যগুলো দেখান। আর যে দুই সাইডে বেড়াল রয়েছে, অস্তিত্ব সেই সময় থাকতো, সেই অশোক স্তম্ভের মতো রয়েছে, সেগুলো দেখাতে বলবো। কারুকার্যগুলো শুধুমাত্র ভেতরে যাওয়া যাবে না, কারণ ওনার ফ্যামিলি শিফট আছেন, ওনার বংশধর রয়েছে। তো এরপর দ্বিতীয়বারের মতো জমিদারত্ব যিনি পান তারই বংশের, তার বাড়িটা দেখাবো। এখানে এসে তার ইতিহাস জানলাম, তিনি আসলে কি ছিলেন। 350 বছরের পুরনো ওনার বাড়ি, এবং ইনার রাজত্ব ছিল দুই দিকে চন্দ্রপুর, বক্রেশ্বর, পাঁচরাতে ইনি জমিদারত্ব করতেন। তো তার বাড়িটা আমি দেখাবো, এসে আসুন। ঠিক এই পাঁচিলের সমস্ত কিছু দেখাচ্ছি, এইগুলো আস্তে আস্তে ধ্বংস হয়ে গেছে। বাইরে থেকে আমি নিতে বলবো ক্যামেরাম্যানকে ছবিগুলো নিন, কারণ এখানে যে অস্তিত্ব ছিল এটা ধ্বংস হয়ে গেছে, প্রায় অনেকটা শেষ হয়ে গেছে উপরে যেটা ছিল। এখন আসতে বলবো, এখানে অলরেডি তার বংশ 7ম প্রজন্ম এখন বেঁচে রয়েছে। তো 7ম প্রজন্ম এখানে থাকছেন, তাই কিছুটা সংরক্ষণ তারা করে রেখেছেন। এবং এই যে জমিদার বাড়িটা রয়েছে, বাড়িটার যে স্ট্রাকচারটা আমি ক্যামেরাম্যানকে দিতে বলবো, বাহ বেশ রাজমহলের মতো আছে। সংরক্ষণ স্যারেরা করেছেন, যেহেতু ওনারা থাকছেন। চারি সাইডে নিতে বলবো, এই ডিজাইনগুলো নিতে বলবো ক্যামেরাম্যান, এইগুলো নেবেন কারুকার্যগুলো সমস্ত। ঠিক ওপরটা নিতে বলবো, যেখানে আপনার কারুকার্য রয়েছে, ঘেরা দেওয়া রয়েছে, এবং তাদের যে অস্তিত্ব, তাদের প্রজন্ম রয়েছে 7ম প্রজন্ম, তারা যিনি রাজত্ব এখানে জমিদারত্ব করেছেন তাদের ছবি এখানে রয়েছে। তো এই প্রজন্মের, এই বংশের যিনি প্রতিষ্ঠাতা, তার নাম হচ্ছে নন্দগোপাল ব্যানার্জি। চন্দ্রপুর এবং এই চন্দ্রপুর আর আপনার এই পাঁচটাতে ইনার জমিদারত্ব ছিল। আপনাদের বললাম দ্বিতীয় যিনি প্রজন্ম রয়েছেন তার জমিদারত্ব ছিল, তার নাম হচ্ছে কমলা কিঙ্কর বন্দ্যোপাধ্যায়। তো তাদের ছবি এখানে রয়েছে, ক্যামেরাম্যানকে দেখাতে বলবো একটু সামনে এসে। ভালো, আপনাদের আগের যে বাড়িটা দেখালাম যেখানে আপনার বিচারশালা ছিল, তো সেখানে আপনার যে কারুকার্যগুলো দেখালাম, ছাদটা সেই সময় তো লোহা পর্যাপ্ত পরিমাণে পাওয়া যেত না, তো
তো সেই সময় কি করতেন, টালির ওপরে ঢালাই করতেন। তো সেম অস্তিত্ব এখানেও রয়েছে, টালির ওপরেই ঢালাই। যে আপনার স্ট্রাকচারগুলো রয়েছে এগুলো দেখে বোঝা যাচ্ছে টালির ওপরেই ঢালাই ছিল এটা। আর ঢালাই ছাড়া তো একটা বাড়ি 350 বছরের ওপর থাকতে পারে না। কাঠ দিয়ে যদি ঢালাই করা হতো বা কাঠ দেওয়া থাকতো তাহলে এতদিনের অস্তিত্ব থাকতো না। আর আপনাদের বলেছিলাম যতগুলো জমিদার বাড়ি বা রাজবাড়ি রয়েছে যেগুলোর স্ট্রাকচারটা সুন্দর লাগতো, এই যে গোলাকার স্তম্ভগুলো রয়েছে বিভিন্ন আপনাদের দেখিয়েছি, এই স্তম্ভগুলো সংরক্ষণ করে রেখেছেন। এই স্তম্ভগুলোর জন্য পুরো সুন্দর লাগছে বাড়িটা। ওনার থিঙ্কিং মনস্তত্ত্ব যেরকম ছিল বেশ ভালো স্ট্রাকচারে উনি বাড়ি করেছিলেন। যাই হোক, ইনাদের এর পরবর্তী ক্ষেত্রে যে 16 আনার মন্দিরটা রয়েছে সেটা আমি দেখাবো। ধন্যবাদ। মন্দির যেটা জমিদারি তৈরি করেছিলেন, এই যে 4টে ক্যামেরাম্যানকে দেখাতে বলবো ওই মন্দিরগুলো, ঠিক ওই মন্দিরগুলো দেখান। ঠিক কারুকার্য যেগুলো ছিল সেগুলো প্রায় ধ্বংসপ্রাপ্ত, ধ্বংস হয়ে গেছে। তো এখানে যে আপনাদের একটা কথাই বললাম বারবার, আগেকার দিনে জমিদার বা রাজা যারা ছিলেন তারা একটা মন্দির বা নিজের বাড়ি করলে সেটা সবসময় স্তম্ভ দিয়ে তৈরি করতেন। কারণ স্তম্ভ 1 নম্বর পিলারের কাজ করে, দ্বিতীয়ত সৌন্দর্যটা বাড়ায়। যার কারণে এই সৌন্দর্যগুলো পিলারের মতো ডিজাইন করা ছিল। কারুকার্য ছিল যেগুলো কিছু কিছু রয়েছে, কিছু কিছু ধ্বংস হয়ে গেছে। তো সেই কারুকার্যগুলো ক্যামেরাম্যানকে ক্যাপচার করতে বলবো। সেম এই সাইডেও আছে। এটা ছিল মেন একটা ঘাট, ওনাদের একটা ঝিল ছিল এখানে, ঝিল। তো এই যে জমিদারের ঝিল ছিল, ঝিলের 3 সাইডে ঘাট ছিল। তো এটা ছিল একটা ঘাট, তার রাস্তা, এই রাস্তার উপরে এই মন্দিরগুলো ছিল। তো এগুলো হচ্ছে ম্যাক্সিমাম শিব মন্দির। তো ক্যামেরাম্যানকে এসে দেখাতে বলবো, ভেতরে আসতে বলবো ক্যামেরাম্যানকে। এই যে মন্দির রয়েছে, মন্দিরগুলোই ক্যামেরাম্যানকে দেখাতে বলবো। ভেতরে দেখান একটু ক্যামেরা। কারুকার্য ধ্বংস হয়ে গেছে, প্রায় সংরক্ষণ কিন্তু করা নেই, সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। যে 5রাতে আমি এসেছি, ইনাদের কাছ থেকে সম্পূর্ণভাবে ইনার যে বংশধর ছিলেন, বংশধরের কাছে যে খোঁজ খবর পেলাম, এই যে জমিদার ছিলেন, জমিদারের রাজত্ব চলতো 2টি এরিয়ায়। সেটা হচ্ছে চন্দ্রপুর, বক্রেশ্বর চন্দ্রপুর, এবং এই যে 5রাটা, এই 5রাতে। তো ইনাদেরই ছিল এটা 16 আনার মন্দির। ব্লকটা সম্পূর্ণভাবে সমস্ত কিছু দেখালাম। এখানে যিনি প্রথম জমিদার ছিলেন তার নাম N.R. চ্যাটার্জি। দ্বিতীয় জমিদার তার পরবর্তী ক্ষেত্রে তারই বংশধর যিনি পান তিনি ছিলেন, তার বাড়িও আপনাকে দেখালাম। তো তার রাজত্ব ছিল 2টো এরিয়ায়, কিন্তু ইনার ছিল 4টি এরিয়ায় রাজত্ব। ওনার বংশধরের মধ্যে 3 ভাই বেঁচে আছেন। আজকে এই ব্লগটা দেখালাম। এর পরবর্তী ক্ষেত্রে যে ব্লগ আনতে চলেছি সেটাও আগে থেকে ব্যানার পোস্ট করে জানিয়ে দেবো। আজ ব্লগ এই পর্যন্তই, ধন্যবাদ।